So as per my promise, I have reappeared with the remaining portion of 3 questions by Leo Tolstoy. যেমনটা আমি বলেছিলাম যে 3 questions composed by Leo Tolstoy এর পরবর্তী অংশটা নিয়ে আমি আসব. So I have come up, আমি চলে এসেছি. Here we will try to have a discussion about the remaining portion of 3 questions. Let's see how much can we complete in the next part. দেখা যাক আমরা কতটা কমপ্লিট করতে পারি, কারণ এখানে আমরা চেষ্টা করব ভিডিওটা যেন খুব বেশি লেংদি না হয়ে যায়. প্রয়োজনে আমরা আরেকটা পার্ট করে নেব. এনিওয়েজ, সো লেটস বিগিন. অ্যান্ড টিল নাও উই হ্যাভ কমপ্লিটেড আপ টু দিস মাচ. How was the answer different? How the people who just turned up, যে লোকেরা যারা চলে এসেছিল সেখানে অ্যাজ পার দ্য রিকোয়েস্ট অফ দ্য জার টু গেট দ্য আনসার অফ হিস কোয়েশ্চেন, তার সমস্ত প্রশ্নের উত্তর পেতে যে সমস্ত লোকেরা সেখানে এসেছিল, আমি লার্নেড ম্যানদের কথা বলছি, তাদের প্রথম প্রশ্নের উত্তরে যেটা বলল যে তারা কেউ একটি সিদ্ধান্তে আসতে পারলো না. অ্যান্ড অল দ্য লার্নেড ম্যান ডিভাইডেড ইনটু দেয়ার অপিনিয়ন্স. প্রত্যেকটি মানুষই এখানে দেখা গেল যে তারা তাদের নিজস্ব মন্তব্য এখানে পোষণ করছেন এবং তারা কেউ একটি সিদ্ধান্তে আসতে পারলেন না. তাহলে প্রথম প্রশ্নের উত্তর যেটা পাওয়া গেল সেটা সম্পূর্ণই একে অপরের থেকে আলাদা, তারা কেউ একই সিদ্ধান্তে আসতে না পারায়. এবার দেখা যাক রাজা পরবর্তী প্রশ্নের কি উত্তর পাচ্ছেন, এটা আমরা দেখছি. সো মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন. তার প্রথম প্রশ্নের বেলায় আমরা দেখলাম যে রাজা একটি ইউনিক উত্তর পাচ্ছেন না, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উত্তর দিলেন. ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন. একইভাবে দ্বিতীয় প্রশ্নেরও একাধিক উত্তর আসলো. তার মানে এখানেও যে সমস্ত গুণীজনেরা সেখানে এসেছিলেন তারা কিন্তু একটি সিদ্ধান্তে উপনীত হতে পারলেন না, তারা বিভিন্নজন বিভিন্ন উত্তর দিলেন, মানে যত মত তত পথ. ব্যাপারটা এখানে সেরকমই দাঁড়ালো. সাম সেড, কেউ বললেন, দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স. এখানে আরেকবার আমি রিমাইন্ড করাচ্ছি তোমাদের. হিয়ার লেট মি রিমাইন্ড ইউ দ্যাট হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন. আশা করি তোমাদের মনে আছে. সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে হুম শুড আই লিসেন টু অ্যান্ড হুম শুড আই ইগনোর অর অ্যাভয়েড. আমি কাদের কথা শুনবো এবং কাদের কথা আমি শুনবো না. হুম শুড আই ফলো, কার পরামর্শ আমার নেওয়া উচিত এবং কার পরামর্শ আমার নেওয়া উচিত নয়. তাহলে এখানে কেউ বললেন দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স. সাম সেড দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স. সবচেয়ে বেশি যে লোকগুলোর জারের প্রয়োজন, মানে জারের সবচেয়ে বেশি যাদের প্রয়োজন, যাদের কথা শোনা দরকার, তারা অন্য কেউ না, তারা হলো কাউন্সিলার্স, মানে পরামর্শদাতা. হিয়ার অ্যাকচুয়ালি বাই কাউন্সিলার্স দ্য মিনিস্টার্স হ্যাভ বিন রেফার্ড টু. এখানে আসলে কাউন্সিলার্স বলতে রাজার যে মন্ত্রী বা মন্ত্রী পরিষদ তাদেরকে বোঝানো হয়েছে. আদার্স, অন্যরা বললেন, দ্য প্রিস্টস, বলছে না, মন্ত্রীদের শরণাপন্ন হলে হবে না, রাজা কাদের কথা বেশি করে শুনবেন, কাদের কথা শুনবেন, বলছে পুরোহিতদের কথা শুনবেন, রাজ পুরোহিতদের কথা. কারণ তাদের মতে পুরোহিতরা তারা সবসময় ঈশ্বরের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্টে থাকেন, তাই অন্য যাই কিছুই হয়ে যাক না কেন, ঈশ্বরকে যদি সন্তুষ্ট করতে পারা যায় তাহলে কোনো বিপদই বিপদ নয়, সমস্ত বিপদকে এড়ানো সম্ভব. তো সাম পিপল অপাইন্ট দ্যাট, কিছু মানুষ সেই পরামর্শটি দিলেন. তাহলে এখানে পরামর্শগুলো কারা দিচ্ছেন? দ্য লার্নেড ম্যান হু ওয়ার ইনভাইটেড বাই দ্য জার টু গেট দ্য আনসার অফ হিজ কোয়েশ্চেন্স. তিনি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য যে সমস্ত লার্নেড ম্যানকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারা একে একে এই পরামর্শগুলো দিচ্ছেন. একইভাবে আদার্স, অন্যরা বললেন, দ্য ডক্টরস, বলছেন না, রাজার উচিত তার যে রাজপ্রাসাদে যে চিকিৎসক রয়েছেন, মানে যাকে সে সময় সাধারণত বেদ বা হাকিম বলা হতো, ডাক্তার তো বলা হতো না, যাই হোক, তো তিনি তার পরামর্শ নেবেন. আচ্ছা, হোয়াইল সাম সেড দ্য ওয়ারিয়র্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি. এবার কেউ বললেন যে না, রাজার অবশ্যই সবচেয়ে বেশি যাদের কথা শোনা উচিত তারা হলো যারা হচ্ছে যোদ্ধা, ওয়ারিয়ার্সদের কথা শুনতে হবে. তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরের বেলাও আমরা দেখলাম যেখানে লার্নেড ম্যানরা একটা সিদ্ধান্তে আসতে পারলেন না, তারা বিভিন্নজন বিভিন্ন রকম উত্তর দিলেন. ওকে, টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন. তৃতীয় প্রশ্নটি ছিল যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন অফ দ্য আওয়ার বা অফ আ পার্টিকুলার টাইম. কোনো একটা নির্দিষ্ট সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা. দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জব অফ অ্যান আওয়ার, অফ আ টাইম, অফ আ পার্টিকুলার টাইম. কোনো একটা নির্দিষ্ট সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জব কোনটা বা কাজ কোনটা. এই প্রশ্নটাও রাজাকে পাজল করেছিল.
তো তিনি এই প্রশ্নটির উত্তর যখন চাইলেন তখন কি উত্তর আসলো, টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নতে অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন। অকুপেশন রেফার্স টু, এখানে অকুপেশন মানে পেশা নয়, এখানে অকুপেশন মানে হলো কাজ। হিয়ার অকুপেশন রেফার্স টু নট এনি প্রফেশন বাট আ জব অর আ ওয়ার্ক অফ অ্যান আওয়ার। সাম পিপল রিপ্লাইড দ্যাট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? এই প্রশ্নের উত্তরে কিছু মানুষ বললেন দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বিজ্ঞান, বিজ্ঞানের কাজ। বিজ্ঞানের গবেষণা নিয়ে সবসময় বিজ্ঞানের গবেষণার উপরে রাজাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আদার্স সাইড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, কেউ কেউ বললেন যে না, রণনীতিটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড আদার্স এগেইন, একইভাবে অন্যান্যরা বললেন আবারও ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, কিছু মানুষ বললেন যে না, ধর্মকর্মের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ওকে, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? এক্ষেত্রেও তারা কিন্তু একই সিদ্ধান্তে আসতে পারলেন না, বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করলেন। কিছু মানুষ বললেন রণনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কিছু মানুষ বললেন বিজ্ঞানের কাজে সবচেয়ে বেশি সময় দিতে হবে, বিজ্ঞানকে অগ্রাধিকার দিতে হবে, কিছু মানুষ বললেন যে না, ধর্মকর্মকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এনিওয়েজ, এই তিনটে ওয়ার্কস কিন্তু কম বেশি ইন্টারলিঙ্কড একে অপরের সঙ্গে, ঠিক আছে? তবে তারা কেউই একটি সিদ্ধান্তে আসতে পারলেন না। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে হোয়াট ওয়ার দ্য ডিফারেন্ট আনসার্স টু দ্য থ্রি কোয়েশ্চেন্স, তিনটি প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তরগুলো কী ছিল, এই প্রশ্নটি আসতেই পারে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, ইউ শুড ট্রাই টু মেমোরাইজ দিস পোর্শন, দ্যাট এক্স্যাক্টলি হোয়াট ওয়ার দ্য ডিফারেন্ট আনসার্স অফ দোজ থ্রি কোয়েশ্চেন্স। তিনটি প্রশ্ন একই থাকছে, কিন্তু সেই তিনটি প্রশ্নের একাধিক যে উত্তর লার্নেড ম্যানদের কাছ থেকে আসছে, সে উত্তরগুলো কী, উত্তরগুলো কীভাবে বিভিন্ন একে অপরের থেকে, এর গুলিয়ে ফেলা চলবে না, ঠিক আছে? এনিওয়েজ, তাহলে রেজাল্টটা কী হলো? রাজা ভেবেছিলেন দ্য জার থট দ্যাট হি উড গেট আ স্যাটিসফ্যাকশনেবল আনসার। তিনি ভেবেছিলেন যে হি উড গেট আ স্যাটিসফ্যাকশনেবল অ্যান্ড ইউনিক আনসার। রাজা ভেবেছিলেন যে আমি একটা স্যাটিসফ্যাকশনেবল এবং ইউনিক আনসার পাবো, কিন্তু উত্তরগুলো একটিও ইউনিক হলো না। প্রত্যেকটি প্রশ্নগুলো একই থাকলেও উত্তরগুলো ভিন্ন ভিন্ন হয়ে গেল। এর ফলে কী হলো, মানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি দ্য জার ওয়াজ কনফিউজড, কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি? The Tsar is bewildered or perplexed. That means the Tsar now is more confused than he was or than he had been earlier. Tsar আগে যতটা কনফিউজ ছিলেন তার থেকে এখন আরও অনেক বেশি কনফিউজড। So all the answers being different, প্রত্যেকটি প্রশ্নের উত্তর পৃথক পৃথক হওয়ায় the Tsar agreed with none of them. Tsar তাদের কারোর সঙ্গে একমত হতে পারলেন না, and gave the reward to none. He took a decision that he would not reward anybody, তিনি কাউকে পুরস্কার দেবেন না। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে why did the Tsar not give the reward to anybody? What was the reason behind it? তাহলে এখান থেকে প্রশ্ন আসলে তোমাদের এই জায়গা থেকে উত্তরটা লেখার চেষ্টা করতে হবে। তাহলে রাজা কারো প্রশ্নেরই উত্তরে সন্তুষ্ট হলেন না, তাই তিনি কাউকে রিওয়ার্ড দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স, কিন্তু তবুও তিনি তার প্রশ্নের উত্তরগুলি পাওয়ার ইচ্ছা ত্যাগ করলেন না। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তিনি সিদ্ধান্ত নিলেন তিনি একজন হারমিটের সাক্ষাৎ প্রার্থী হবেন, মানে একজন সন্ন্যাসীর সাক্ষাৎ প্রার্থী হবেন, তিনি একজন সন্ন্যাসীর সঙ্গে দেখা করবেন। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যে সন্ন্যাসী তার উইজডম বা তার জ্ঞান এর জন্য বিখ্যাত বা সর্বজন বিদিত, সকলে তাকে চেনে জানে। মানে ইন দ্য মিন টাইম দ্য Tsar পারহ্যাপস গট টু নো অর কেম টু নো অ্যাবাউট আ হারমিট হু ইজ নোন ফর হিজ উইজডম। ইতিমধ্যে হয়তো জার এখানে একজন হারমিট বা সন্ন্যাসীর সন্ধান পেলেন, যিনি তার পাণ্ডিত্যের জন্য সর্বত্র পরিচিত। তো তিনি ভাবলেন যে লেট মি মিট দ্য হারমিট ফাইনালি, অবশেষে আমি হারমিটের সঙ্গে দেখা করি। তো এখানে একটা জিনিস বোঝার আছে যে হাউ মাচ ডেসপারেট দ্য জার ওয়াজ টু গেট দ্য আনসার্স অফ দোজ কোয়েশ্চেন্স, দ্যাট দো হি met failure at his first attempt to get the answers from those learned men, he didn't give up to get those answers. মানে প্রথমত যদিও তিনি তার প্রশ্নগুলির উত্তর পেতে ব্যর্থ হয়েছিলেন, তবুও কিন্তু তিনি আশাহত হননি, আশা ছেড়ে দেননি। তিনি পরবর্তীতে একজন হারমিটের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ঠিক করলেন। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? অল দ্য লার্নেড ম্যান ফ্রম দ্য ভেরিয়াস কর্নার্স অফ হিজ স্টেট, they all failed to give a satisfactionable answer to the Tsar, but yet the Tsar didn't give up hope. He still had the wish, he still cherished the wish to get the answer of his questions. That's why though he met failure initially, but he didn't give up hope. তাহলে যদিও তিনি প্রাথমিকভাবে ব্যর্থ হলেন তার প্রশ্নগুলির উত্তর পেতে, কিন্তু তিনি কখনোই আশা ছেড়ে দিলেন না।
তাহলে এটাকে দিস ফ্যাক্ট থ্রোজ লাইট আপন দ্য ফ্যাক্ট, তাহলে এই বিষয়টা কিন্তু এই আরেকটি বিষয়ের উপর আলোকপাত করছে, সেটা কি, যে হাউ মাচ ডেসপারেট দ্য কিং ওয়াজ টু গেট দ্য আনসার্স অফ হিস কোয়েশ্চেন্স, যে তিনি তার প্রশ্ন উত্তর পেতে কতটা মরিয়া ছিলেন। এনিওয়েজ, এবার এখানে হারমিটের ডেসক্রিপশনটা দেওয়া আছে, দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট। হিয়ার we are going to have a short description, a brief description about the hermit, about his location, where does he live and what kind of a life does he lead, কী ধরনের জীবনযাপন করেন, তিনি কোথায় থাকেন, and what kind of people does he prefer to meet, এবং কী ধরনের লোকের সঙ্গে তিনি মেলামেশা করতে প্রেফার করেন। The hermit lived in a wood which he never quitted, এই হারমিট বা এই সন্ন্যাসী বাস করেন একটি উড মানে জঙ্গল, উড মানে অপেক্ষাকৃত ছোট আকারের একটা বনাঞ্চল বা জঙ্গলে তিনি বাস করেন, হুইচ হি নেভার কুইটেড, তিনি কিন্তু সেখানেই থাকেন, সেখান থেকে তিনি কখনোই বেরিয়ে আসেন না। আর আমরা এমনিতেও জানি যে দিস টাইপ অফ পিপল, হারমিটস অর নানস, দিস ইন্টেলেকচুয়াল টাইপস অফ পিপল, they generally live in an isolated places, they always maintain distance from the common crowd and gathering, এই ধরনের মানুষেরা ভিড়ভাট্টা, সাধারণ মানুষজন এদের সংস্পর্শ সবসময় এড়িয়ে চলে এবং তারা বরাবরই সাধারণ সমাজের থেকে একটা দূরত্ব বজায় রাখেন এবং নিজেরা একটা সেক্লুডেড জায়গায় থাকতে পছন্দ করেন, এখানেও তাই। দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, তাহলে হারমিট যেহেতু সেখান থেকে বেরিয়ে আসবেন না, তাহলে ইন অর্ডার টু মিট দ্য হারমিট কী করতে হবে, দ্য জার হিমসেলফ উড হ্যাভ টু কাভার আ ডিস্টেন্স, জারকে নিজেই সেই জায়গায় পৌঁছাতে হবে। কিন্তু সমস্যা হলো দ্য জার মিটস অনলি দ্য কমন ফক, জার শুধুমাত্র সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করেন, তার মানে হি ডাজন্ট মিট এনি ম্যান অফ এনি অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি অর ম্যান অফ ব্লু ব্লাড, তার মানে রাজকীয় কোনো ব্যক্তি বা রাজার বংশের কোনো মানুষজন বা সম্ভ্রান্ত কোনো ব্যক্তি, এরকম উচ্চ পদস্থ কোনো কর্তা ব্যক্তি, এই ধরনের কোনো মানুষের সঙ্গে হারমিট কিন্তু দেখা সাক্ষাৎ করেন না, তিনি একমাত্র সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করেন বা সাধারণ মানুষকেই সাক্ষাৎ দেন। রাজা, মহারাজা, জার, উচ্চ বংশ, তথাকথিত রাজ পরিবারের মানুষজন, এদের সঙ্গে হারমিট কিন্তু সাক্ষাৎ করেন না, তিনি শুধুমাত্র সাধারণ মানুষকেই সাক্ষাৎ দেন বা সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন। তাহলে কী করতে হলো, এখানে রাজাকে দেখা যাক যার এখানে কি করছেন, তিনি কি ফিরে যাচ্ছেন নাকি তিনি দেখা করছেন না। আমরা অলরেডি জানি দ্য হাউ মাচ ডেসপারেট দ্য কিং অর দ্য জার ইজ, সো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, জার এখানে রাজার পোশাক ত্যাগ করলেন এবং সাধারণ মানুষের পোশাক পরলেন, তার মানে হিয়ার দ্য জার পুট অন দ্য সিম্পল ক্লোথস অফ আ কমন ম্যান, and he left all his kingly dresses or gowns or costumes, and before reaching the hermit's cell dismounted from his horse, এবং হারমিটের কটেজের কাছাকাছি পৌঁছানোর বহু আগেই তিনি ঘোড়া থেকে নেমে গেলেন, অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তিনি তার বডিগার্ড বা দেহরক্ষীদেরকে পিছনে রেখে দিলেন, তাদেরকে অ্যালাউ করলেন না তার সঙ্গে আসতে, ওয়েন্ট অন অ্যালোন, এবং তিনি একা এগিয়ে গেলেন। এখানে ব্যাপারটা বুঝতে হবে। সো আমরা তাহলে কী দেখতে পেলাম, দ্য হারমিট হি লেফট হিজ kingly dress or garments or costumes, এবং কী করলেন, হি পুট অন দ্য ড্রেসেস অফ আ কমন ম্যান, সাধারণ মানুষের পোশাক পরলেন, সো দ্যাট হি লুকস লাইক এ কমন ম্যান, যেন তাকে দেখে সাধারণ মানুষ মনে হয়। হি অলসো ডিসমাউন্টেড ফ্রম দ্য হর্স, দ্যাট ইজ হি লেফট দ্য হর্স, তিনি তার ঘোড়া ছেড়ে দিলেন, মানে বাকি পথটা হি কাভার দ্য ডিস্টেন্স অন ফুট, পায়ে হেঁটে বাকি পথটা তিনি কাভার করলেন, মানে যাত্রা করলেন, এবং হি লেফট হিজ বডিগার্ড টু, দ্যাট মিনস হি ডিডেন্ট অ্যালাউ হিজ বডিগার্ডস টু ফলো হিম, তিনি তার বডিগার্ডসদেরকেও অ্যালাউ করলেন না তার সঙ্গে যেতে। এখানে আমরা এই পুরো কথাটাকে যদি গুছিয়ে নিই তাহলে এরকম একটা কথা এখানে আসবে, সেটা হলো যে হিয়ার দ্য কিং হ্যাড কম্প্রোমাইজড উইথ হিজ কিংলি ম্যানারিজম অ্যান্ড হিজ সিকিউরিটি অলসো, হিয়ার দ্য জার হ্যাজ কম্প্রোমাইজড উইথ হিজ কিংলি ম্যানারিজম, রাজকীয় যে তার পোশাক আশাক সেটার সঙ্গেও তিনি কম্প্রোমাইজ করেছেন, অ্যান্ড হি হ্যাজ ইভেন কম্প্রোমাইজড উইথ হিজ সিকিউরিটি, এমনকি তিনি তার সিকিউরিটির সঙ্গেও কম্প্রোমাইজ করলেন। কেন? জাস্ট টু গেট দ্য আনসার্স অফ হিজ কোয়েশ্চেন্স। তাহলে এটা কিন্তু এই বিষয়টার উপরে আলোকপাত করছে যে হাউ মাচ হি ওয়াজ হন্টেড বাই দোজ কোয়েশ্চেন্স অ্যান্ড হাউ মাচ ডেসপারেট হি ওয়াজ টু গেট দ্য আনসার্স অফ দোজ কোয়েশ্চেন্স, যে তিনি এই প্রশ্নগুলি দ্বারা কতটা অন্তর থেকে তাড়না বোধ করেছিলেন
এবং ওই প্রশ্নগুলোর উত্তর পেতে তিনি কতটা মরিয়া ছিলেন। এনিওয়েজ, when the Tsar approached, the hermit was digging the ground in front of his hut. জার যখন এসে পৌঁছালেন তখন দেখা গেল হারমিট তার কটেজের সামনে থাকা জমিতে মাটি কোপাচ্ছেন কোদাল দিয়ে আর কি। সিং দ্য জার, হি গ্রিটেড হিম, জারকে দেখে তিনি তাকে গ্রিট করলেন, সম্ভাষণ করলেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং নিজের জমিতে কাজ করা চালিয়ে গেলেন, কাজ থামালেন না। কার কথা বলা হচ্ছে এখানে? হারমিটের কথা। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, হারমিটের বয়স হয়েছে, তিনি দুর্বল এবং কিছুটা অসুস্থ। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইন টু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্ন আ লিটল আর্থ, যতবারই তিনি কোদাল দিয়ে মাটিতে কোপাচ্ছেন সামান্য একটু মাটি উঠে আসছে কোদালের আগায়। তার মানে তিনি তার যেহেতু বয়স হয়েছে, বয়সের ভারে তিনি যেহেতু এখন অনেকটাই ক্লান্ত এবং অসুস্থ, এ সকল কারণে তিনি কোদাল ঠিকমতো চালাতে পারছেন না, তাই মাটিটাও অল্প অল্প উঠে আসছে, বেশি মাত্রায় মাটি তিনি কাটতে পারছেন না, কোপাতে পারছেন না। হি ব্রেথড হেভিলি, প্রতিবার মাটিতে কোদাল দিয়ে আঘাত করার সময় তিনি জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, তার শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাচ্ছে। ইটস আ ক্লিয়ার ইন্ডিকেশন অফ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য এজ মাস্ট বি কোয়াইট ওল্ড অ্যান্ড হি ইজ কোয়াইট ফ্রেল অ্যান্ড উইক। তার মানে তার যথেষ্ট বয়স হয়েছে, শরীর এখন অনেকটাই দুর্বল। এটার উপরে এটা আলোকপাত করছে, এই বিষয়টির উপরে আলোকপাত করছে। এবং এটাও দেখাচ্ছে যে the Tsar's physical condition is not like that of doing that kind of hard work. জারের শারীরিক অবস্থা সেই ধরনের কঠোর পরিশ্রম করার মতো আর নেই বা নয়, তবুও তিনি করছেন। কারণ এই ধরনের মানুষেরা সব কিছুর জন্য নিজের উপরে ডিপেন্ডেন্ট, এই ধরনের মানুষেরা সেলফ ডিপেন্ডেন্ট লাইফ লিড করতেই পছন্দ করেন, এটি তাদের জীবনের আদর্শ। ওয়ান অফ দ্য মেনি আইডিয়ালস অর প্রিন্সিপালস অফ দিস টাইপস অফ পিপলস জেনারেলি হ্যাভ। এই ধরনের মানুষেরা যে সমস্ত নীতি এবং আদর্শ নিয়ে চলেন তার মধ্যে একটি হলো যে স্বনির্ভরতা বা আত্মনির্ভরতা। হয়তো সেই জন্যই তিনি এত বেশি বয়সেও একইভাবে এত পরিশ্রম করে যাচ্ছেন, কারোর উপর ডিপেন্ড না করে খাদ্যের জন্য। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, জার তার দিকে এগিয়ে গেলেন এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি ওয়াইজ হারমিট, টু আস্ক ইউ টু আনসার 3 কোয়েশ্চেন, 3টি প্রশ্নের উত্তর পেতে। এই 3টি প্রশ্ন আবারও সেই আগের প্রশ্নগুলিকে এখানে রিপিট করা হয়েছে। হিয়ার অল দোজ 3 কোয়েশ্চেন্স হ্যাভ বিন রিপিটেড হিয়ার ইন অ্যান অ্যানাদার ওয়ে। ওই 3টি প্রশ্নকে এখানে রিপিট করা হয়েছে কিন্তু একটু অন্যভাবে, কিন্তু এই প্রশ্নগুলো একই থাকছে। দ্য ফান্ডামেন্টাল অর দ্য বেসিক কোয়েশ্চেন্স রিমেন দ্য সেম। 3টি প্রশ্ন একই থাকছে, শুধুমাত্র প্রশ্নগুলিকে একটু অন্যভাবে এখানে তোলা হয়েছে। 3টি প্রশ্ন কি সেটা তোমরা ওখান থেকেও লিখতে পারো, এখান থেকেও লিখতে পারো। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম? হু আর দ্য পিপল আই মোস্ট নিড অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন? কাদের কোন লোকগুলোর আমার বেশি প্রয়োজন, সেজন্য কাদের কথায় আমি বেশি মনোযোগ দেবো দেন টু দ্য রেস্ট, বাকিদের থেকে। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন? কোন কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমার প্রাথমিক মনোযোগের দাবিদার বা প্রাথমিক মনোযোগ দাবি করে। তার মানে ওই প্রশ্নগুলোই এখানে অন্যভাবে বলা হয়েছে। সেই 3টি প্রশ্নকে তুমি বিভিন্ন জায়গা থেকে করতে পারো। 3 জায়গায় এই প্রশ্নগুলো বিভিন্ন রকমভাবে থাকলেও শুধুমাত্র গঠনটা আলাদা, কিন্তু সেন্সটা একই থাকছে। দে আর structurally different, but from the viewpoint of sense and meaning they are the same. এখানে তৃতীয় প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আর ওখানে ছিল অকুপেশন, তো অকুপেশনসকেই এখানে অ্যাফেয়ার্স বলা হয়েছে। তোমরা অ্যাফেয়ার্সও লিখতে পারো, অকুপেশনসও লিখতে পারো। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট জারের কথা শুনলেন বাট আনসার নাথিং, কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্পেট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্ডস ডিগিং, তিনি হাত দুটোকে একটু ময়েশ্চারাইজ করে নিলেন, একটু থুতু ছিটিয়ে, এবং পুনরায় আবার তিনি কোদালটি ধরলেন এবং মাটি কোপাতে শুরু করলেন। তার মানে হিয়ার দ্য জা delivered his 3 questions in order to get the answers of those questions, but the hermit didn't say anything. He listened them but said nothing and started digging the ground. জার প্রশ্ন করলেন, হারমিট প্রশ্নগুলি শুনলেন, কিন্তু কোনো উত্তর বা প্রত্যুত্তর করলেন না। হি ডিডন্ট গিভ এনি রিপ্লাই, তিনি কোনো উত্তর দিলেন না। হি রিকমেন্ডস ডিগিং, তিনি বরং মাটি কাটার কাজটি চালিয়ে গেলেন। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ। এখানে হিয়ার দ্য জার অফার্ড হেল্প টু দ্য হারমিট। এখানে জার কিন্তু হারমিটকে হেল্প অফার করলেন, কি বলে, এবং এটাই এক্সপেক্টেড, এটাই তো
gentleman's behavior to offer help to those who are frail and weak. তিনি বললেন, ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত। সেড দ্য জার, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ, কোদালটি আমাকে দিন এবং আমি আপনার হয়ে কাজটি করি। হিয়ার দ্য হারমিট রিসিভ দ্য অফার অফ হেল্প, এখানে হারমিট এই অফারটি রিসিভ করলেন এবং তিনি তাকে থ্যাঙ্কস জানালেন। গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং জারের হাতে কোদালটি তুলে দিয়ে হি সেট ডাউন অন দ্য গ্রাউন্ড, তিনি মাটিতে বসে পড়লেন। ওয়াই? জাস্ট টু টেক রেস্ট, বিশ্রাম নেওয়ার জন্য। হোয়েন হি হ্যাড ডাক টু বেডস, যখন তার জমিটি রেডি করা হয়ে গেল। এখানে বেড বলতে কিন্তু বিছানা নয়, এখানে বেড বলতে আসলে সিড বেডকে বোঝানো হয়েছে। যে জায়গায় যখন জমিকে বীজ লাগানোর বা বীজ বপনের জন্য প্রস্তুত করা হয় তখন সেটাকে সিড বেড বলে, বীজ তোলা। হোয়েন হি হ্যাড ডাক টু বেডস, যখন দুটো গ্রাউন্ড তৈরি করা হয়ে গেল। দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, জার তার প্রশ্নটি থামালেন, জার তার কাজ থামালেন এবং আবারও প্রশ্নগুলো রিপিট করলেন। কেন? ইন অর্ডার টু গেট দোজ কোয়েশ্চেন্স হিয়ার, দ্যাট মিনস দ্য জার হিয়ার আস্কস দ্য কোয়েশ্চেন্স রিপিটেডলি। দ্য হারমিট অ্যাগেন গেভ নো অ্যান্সার। হিয়ার দ্য হারমিট টু সারপ্রাইজিংলি গেভ নো আনসার, এখনও হারমিট দেখা গেল কোনো উত্তর দিলেন না। বাট রোজ, উঠে দাঁড়ালেন। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, কোদালটি নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিলেন। অ্যান্ড সেড, এবং বললেন, নাও রেস্ট এ ওয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, এবারে তুমি একটু বিশ্রাম করো বা আপনি একটু বিশ্রাম করুন এবং আমাকে কাজ করতে দিন। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার থেকে কোদালটি দিলেন না। অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, এবং নিজেই ডিগ করতে থাকলেন, মানে মাটি খুঁড়তে থাকলেন। 1 hour পাস্ট অ্যান্ড অ্যানাদার, 1 ঘন্টা কেটে গেল, আরও 1 ঘন্টা। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, এটা সিম্বলিক্যালি এখানে ব্যবহার করা হয়েছে, মানে একটা ইমেজারি ক্রিয়েট করা হয়েছে এই কথাটির মধ্যে দিয়ে। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পিছনে সূর্য ডুবে গেল, তার মানে দ্য ডে হ্যাজ কাম টু অ্যান এন্ড, দিন শেষ হয়ে গেল। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেট, অবশেষে জার কোদালটি মাটির মধ্যে রেখে দিয়ে বা মাটিতে রেখে আর কি বললেন, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চনস, আমি আপনার কাছে এসেছিলাম আমার প্রশ্নগুলির উত্তর পেতে। ইফ ইউ ক্যান গিভ মি নান, আপনি যদি আমাকে উত্তর দিতে না পারেন, টেল মি সো, তাহলে আমাকে তেমনটি বলুন। অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে যাব। ওকে, সো লেটস ডু আপ টু দিস মাচ টুডে। আজকে আমরা এই পর্যন্তই করছি, নাহলে ভিডিওটা অনেক বেশি লেংদি হয়ে যাবে। সো যতখানি এখনও পর্যন্ত হয়েছে, ইউ জাস্ট গো থ্রু ইট অ্যান্ড ট্রাই টু নোট ডাউন দ্য ইম্পর্ট্যান্ট লাইন্স অ্যান্ড রেফারেন্সেস। পাশাপাশি পেন্সিল দিয়ে তোমরা ভালো করে নোট করে রাখবে। আর বুঝতে যদি কোনো অসুবিধা হয় এক্সপ্লেনেশনগুলো তোমরা কমেন্টে জানাবে, অ্যান্ড আই উইল অবভিয়াসলি give reply to your questions. Okay, that's all for today. See and subscribe and share. Thank you so much for watching.